আমি বলতে চাইছি অ্যালকোহল ফেনল ইথারের যে প্রশ্নগুলো আসবে সেই প্রশ্নগুলো নেম রিয়াকশন ভিত্তিক প্রশ্ন আসবে এবং ফিজিক্যাল প্রপার্টিস মানে ভৌত ধর্ম যেটা আছে সেই ভৌত ধর্ম ভিত্তিক প্রশ্ন তোমাদের দেবে, ঠিক আছে? একটা নেম রিয়াকশন কিন্তু বাদ দেবে না। ভালো করে বলছি, অর্গানিকে তোমাদের ক্লাস 12-এ পরবর্তীতে ডেসক্রিপটিভেও যে প্রশ্নগুলো আসবে ম্যাক্সিমামই কিন্তু নেম রিয়াকশন থেকে আসবে, মানে বইতে যে নামকরণের বিক্রিয়া, রাইমার-টিবেন বিক্রিয়া, কোলবে-স্মিথ বিক্রিয়া, ঠিক আছে? ভাইরে ভাই, পরীক্ষা 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 পরীক্ষার চিন্তায় তো রাত্রেবেলা ঘুমই হচ্ছে না। সোমস ক্লাসরুমে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। আমাকে তোমরা হয়তো অনেকে চেনো, অনেকে চেনো না। আমি শুভজিৎ স্যার, তোমাদের এই চ্যানেলে আমি কেমিস্ট্রি ক্লাস নেব। কেমিস্ট্রির নতুন ফ্যাকাল্টি, নতুন টিচার। তো তোমাদের ফ্রেন্ড, তোমাদের স্যার, যে কিছু একটা ভাবতে পারো, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। এই ভিডিওটা আমি তোমাদের সামনে রিপ্রেজেন্ট করছি এবং করতে বাধ্য হচ্ছি এই কারণে, যারা মনে করেছো যে স্যার আমাদের 12 শেষ, আমাদের উচ্চ মাধ্যমিক শেষ, আমরা হয়তো পাস করতে পারবো না, কিছুই পড়া হয়নি, সেমিস্টার বেসিসে পরীক্ষা, এক বছরে দুবার করে পরীক্ষা হচ্ছে, স্যার আমরা কি করব, আমরা কি আদৌ পাস করব কি করব না? থাম্বনেলে যেমন তোমরা দেখতে পাচ্ছ যে দুদিনের কমপ্লিট একটা রোড ম্যাপ আমি তোমাদের এখানে বলবো। দেখো, প্রথম কথা হচ্ছে অ্যাকসেপ্ট দ্য রিয়েলিটি। তোমাকে বাস্তবটা বুঝতে হবে। দুদিনে পড়ে তো তুমি সেই লেভেলের যে কনফিডেন্স, সেই কনফিডেন্স কখনোই বিল্ড করতে পারবে না। বাট দুদিনে পড়েও কিন্তু পাস করা যায় কিভাবে, তার যে সায়েন্টিফিক টেকনিক, সেই সায়েন্টিফিক টেকনিকই আমি তোমার সঙ্গে এই ভিডিওতে আলোচনা করব। যারা তোমরা মোটামুটি গর্তে পড়ে গেছো যে স্যার এখান থেকে আমাকে কেউ টেনে তুলতে পারবে না, আমি তাদের হাত ধরে টেনে তোলার চেষ্টা করব এবং তোমাকে সায়েন্টিফিক পদ্ধতিতে কতগুলো কথা বলবো, সেই জিনিসগুলো যদি তুমি ফলো করো তুমি পাস করে যাবে এবং ভালো মার্কস নিয়ে তুমি পাস করবে। শুধুমাত্র পাস করবে না, ভালো মার্কস নিয়ে তুমি পরীক্ষাতে পাস করবে। তো তোমার কি এই বাচ্চাটার মতো অবস্থা যে স্যার আর হচ্ছে না, আর হচ্ছে না, আর হচ্ছে না, প্র্যাকটিস করছি, হচ্ছে না হচ্ছে না হচ্ছে না? সায়েন্সের মতো একটা সাবজেক্ট, আমরাও একসময় উচ্চ মাধ্যমিক পাস করেছি, আমরাও একসময় এক্সাম দিয়েছি, তোমাদের মতো এরকম কন্ডিশন আমাদেরও ছিল। কিন্তু হ্যাঁ, পড়াশুনো তো ঠিকঠাক মতো করতে হবে, টাইম টু টাইম করতে হবে, যে সময় যেটা দরকার সেই সময় সেটা করতে হবে। তো ডোন্ট বি ফ্রাস্ট্রেটেড। এখন পরীক্ষার আগে জাস্ট মাথাটাকে চিল রাখো, ঠান্ডা রাখো, কারোর সঙ্গে ঝগড়া ঝামেলা তো করবেই না, দরকার হলে কথা কম বলো, ঠিক, এবং ঠিকঠাক মতো থাকো। মাইন্ডটাকে ফ্রেশ রাখা, মাইন্ডটাকে ঠিক রাখা খুব দরকার, ঠিক আছে? জাস্ট তোমাদের মোটিভেশন দেওয়ার জন্যই এই ভিডিওটা করা। একদম তোমাদের সঙ্গে আমি বন্ধুর মতো মিশবো, বন্ধুর মতো কথা বলবো এবং বন্ধুর মতোই সমস্ত কিছু শেখাবো, জাস্ট দেখতে থাকো। তো ফ্রাস্ট্রেটেড, প্রথম কথা ফ্রাস্ট্রেটেড হবে না, ঠিক আছে? ফ্রাস্ট্রেশন এনে কোনো লাভ নেই, ঠিক? এবার আমি কতগুলো কথা একটু তোমাদের সামনে বলি যেটা নিয়ে কথা বলার। প্রথম কথা হচ্ছে যেটা দেখতে পাচ্ছ যে স্যার কিছুই কি পড়া হয়নি, মানে এই যে 6টা মাস চলে গেল, তুমি নিজের বুকে হাত রেখে বলো তো তুমি কি কিছুই পড়োনি? তুমি কি কিছুই পড়োনি নাকি পড়েছো? একটু নিজের মুখে হাত রেখে বল। আমি বলো যে কোনো একটা, যখন তখন আমি যা খুশি বলতে পারি, ঠিক আছে? তোমরা কিছু মাইন্ড করো না, তোমরা আমার থেকে বয়সে অনেক ছোট, ঠিক আছে, কোনো সমস্যা নেই। কিছুই কি পড়া হয়নি নাকি পড়া হয়েছে? যে হ্যাঁ স্যার পড়া কিছু হয়েছে, কিন্তু সেই জিনিসগুলোকে না টাইম টু টাইম ভালো করে রিভাইজ করতে পারেনি। এত সাবজেক্টের চাপ, এত কন্টেন্ট, এত নোটস, এত পড়া, সেইগুলোকে টাইম টু টাইম ঠিকঠাক মতো রিভাইজ করার মতো সময় পাইনি। তো রিভিশন তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সিলেবাস কমপ্লিট করলেই শুধুমাত্র পরীক্ষাতে পাস করা যায় না, সেটা তুমিও জানো, আমিও জানি, গোটা বিশ্বের সবাই জানে। রিভিশন টাইম টু টাইম ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট। 16 তারিখ স্যার আমাদের পরীক্ষা, তো রিভিশনটা আমরা কি করে করব? পড়া নিশ্চয়ই কিছু না কিছু সবার হয়েছে। এবার আমি একটা জিনিস বলি যে স্টুডেন্টদের সমস্যা কোথায়? সমস্যা হচ্ছে আমাদের ক্ষেত্রেও হয় ভাই এটা, যদি আমার হাতে দুদিন থাকে না, আমার মাথা আমাকে ওই সেন্সটা করাবে যে দুদিন আছে, ঠিক আছে একটুখানি ফোন দেখে নি, একটু রিলস চালিয়ে নি, একটুখানি এদিক ওদিক গল্প করে আসি, একটু খেলে আসি, একটু ঘুরে আসি, হ্যাঁ পড়ে নেবো, ঠিক ঠিক পড়ে নেবো, ঠিক পড়ে নেবো, ঠিক পড়ে নেবো। এই পড়ে নেবো করতে করতে কখন যে সময় বেরিয়ে যায় হাতে থাকে না, সেটা আমাদের খেয়ালও থাকে না। তো এই জিনিসটাকে একটু ট্যাকেল করতে হবে। এখন তো বয়স হচ্ছে, আস্তে আস্তে বড় হবে, বড় বড় কলেজে ভর্তি হবে, এরপরে আরও লম্বা দিন পড়ে আছে। তো এখন থেকেই নিজের ফিউচার নিয়ে তোমাকে ভাবনা চিন্তা করতে হবে যে আমি কি হতে চাই।
ঠিক আছে? তো সমস্যা হচ্ছে এইখানে যে ছেলেমেয়েরা ভাবে বা স্টুডেন্টরা ভাবে যে আমাদের হাতে প্রচুর সময় আছে, সেই সময়কে আমরা ঠিকঠাক মতো কোনো না কোনোভাবে ইউটিলাইজ করে নেব। ভাই এরকম হয় না, এরকম হয় না। সময়কে সময় দাও, সময় শেষ হলে সময়ের ফল এমনি সময় তোমাকে দিয়ে দেবে। কতবার সময় বললাম, ঠিক আছে? সময়কে সময় দিতে হবে ঠিকঠাক মতো, এটা আমাদের একজন বিখ্যাত লোকের ডায়লগ আছে, ঠিক, সময়কে সময় দিতে হবে, মেন কথা হচ্ছে এটা। তো প্রপার টাইম আছে, ধরো তোমার কাছে 2 দিন টাইম আছে, তো 2 দিন টাইমে আমরা এই যে এতদিন ধরে পড়াচ্ছি তার ডিটেল অ্যানালিসিস করে আমরা দেখেছি না, দুটো ধরনের স্টুডেন্ট মেনলি আছে। কে কে জানো তো? দুটো ধরনের স্টুডেন্টের মধ্যে প্রথম হচ্ছে এক ধরনের স্টুডেন্ট যারা সারা বছর কিছুই পড়েনি, এই যে 6 মাস হয়ে গেল 6 মাসে কিছুই পড়েনি, সেই ধরনের ছেলেমেয়ের সংখ্যা কম। ভাই এদেরকে টেনে তোলার ক্ষমতা আমার কেন, স্বয়ং ভগবানেরও নেই। যে কনসেপ্ট পড়েনি, মানে থিওরি পড়েইনি, কিছুই পড়েনি, কনসেপ্ট ক্লিয়ার নেই, এমসিকিউ বা পিওয়াইকিউ, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, বিভিন্ন স্কুলের কোয়েশ্চেন ব্যাংক, বিভিন্ন স্কুলে যে যে পরীক্ষায় যে যে প্রশ্নগুলো এসছে সেই প্রশ্নগুলোর সমাধান, প্র্যাকটিস, এগুলো কিছুই করেনি। তো যারা এই জিনিসটা করেনি তাদেরকে টেনে তোলার ক্ষমতা কারণ নেই, কেউ করতে পারবে না। আমি যদি তোমাকে এখন কথা বলি পুরো ফেক কথা বলা হবে যে স্যার এদেরকে কি পাস করানো যাবে, আমার পক্ষে ভাই সম্ভব না, বা কারোর পক্ষেই সম্ভব না, কোনো টিচারই 2 দিনে তাকে পাস করাতে পারবে না। এবারে স্যার 90% ছেলে, 100 জনের মধ্যে 90 জন বা 90 জনের বেশি ছেলে, কোনটা দেখা যায় জানো তো? 90 জনের বেশি ছেলে দেখা যায় যে স্যার তারা না কনসেপ্টটা ঠিকঠাক মতো পড়েছে, মানে থিওরিটা পড়েছে। কারণ স্টুডেন্টদের মধ্যে একটা মাইন্ডসেট থাকে যে আমি শুধু থিওরি পড়বো, আমি শুধু চ্যাপ্টার পড়বো, আমি শুধু টপিক পড়বো, সেই টপিকের পুঙ্খানুপুঙ্খ যে রিভিশন, সেই রিভিশনটা হয় হচ্ছে এমসিকিউ প্র্যাকটিস, কোয়েশ্চেন ব্যাংক থেকে, বিভিন্ন স্কুলের বিভিন্ন বইয়ের কোয়েশ্চেন ব্যাংক থেকে তোমাকে চ্যাপ্টার বাই চ্যাপ্টার, টপিক বাই টপিক, সাব টপিক বাই সাব টপিক তোমাকে কোয়েশ্চেন প্র্যাকটিস করতে হবে। যত বেশি তুমি কোয়েশ্চেন প্র্যাকটিস করবে তত তোমার থিওরির ডেপথ বাড়বে, থিওরি সম্পর্কে আরো বেটার ক্ল্যারিফিকেশন তৈরি হবে যে আচ্ছা এই জায়গাতে কোয়েশ্চেন আটকে যাচ্ছে, তার মানে ওই জায়গাটা আমাকে আরো ভালো করে দেখতে হবে, ওই জায়গাটার সমস্যা হচ্ছে এই ফর্মুলাটা, আমরা ফর্মুলা সবই জানি, কিন্তু ফর্মুলা কোথায় ঠিকঠাক ইমপ্লিমেন্ট করতে হবে, কিভাবে অঙ্কটা করব, কিভাবে ভ্যালু পুট করব, কোন অঙ্কের ক্ষেত্রে কোন ফর্মুলা কখন লাগবে, এই জিনিসগুলো আমাদের আটকে যায়। ফিজিক্সের ক্ষেত্রে এই জিনিসটা তোমরা বেশি ফেস করো, কেমিস্ট্রির ক্ষেত্রে একটু কম ফেস করো। তো এটা কেন হয় জানো? প্রপার এমসিকিউ সলভ না করার জন্য, প্রপার প্রিওয়াইকিউ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন প্র্যাকটিস না করার জন্য, বিভিন্ন ধরনের বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত বিভিন্ন ধরনের কোয়েশ্চেনের সঙ্গে ফ্যামিলিয়ার না হওয়ার জন্য। এইটা যখনই তুমি হয়ে যাবে তখনই তুমি আরামসে দেখবে যে তোমার বেটার ক্ল্যারিফিকেশন তৈরি হচ্ছে, আস্তে 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 তোমার নিজের ওপরে কনফিডেন্স বাড়বে, আরও নতুন নতুন জিনিস তোমার প্র্যাকটিস করার বা সলভ করার নিজের মনের থেকেই একটা ইচ্ছা তৈরি হবে। যখন তুমি পুরো থিওরি ক্লিয়ার করেছো, এমসিকিউ প্র্যাকটিস করোনি, পরীক্ষার আগে 2 দিন তুমি এমসিকিউ প্র্যাকটিস করছো, দেখছো যে হচ্ছে না, তোমার নিজের ওপর একটা ডাউট চলে আসবে যে ভাই আমি এতদিন ধরে কি পড়লাম, তাহলে 6 মাস গেল, 6 মাস ধরে যে আমি পড়লাম কি পড়লাম। তো বিভিন্ন ধরনের কোয়েশ্চেনের সঙ্গে ফ্যামিলিয়ার হতে হবে। এই যে জায়গাটার কথা বলছি আমি, এই জায়গাতে স্টুডেন্টরা বেশি ফেসে যায়, কথা বুঝলে, যে কনসেপ্ট ঠিকঠাক মতো তারা পড়ে কিন্তু পিওয়াইকিউ বা এমসিকিউ করে না। আমি বেসিক্যালি এই ধরনের ছেলের কথা বলছি, আর এই ধরনের ছেলে মেয়েদের যে কি হবে সেইটা আমি জানি না। যারা কনসেপ্ট পড়েনি, যারা এমসিকিউ পড়েনি, তাদের ভাই সায়েন্সের মতো সাবজেক্ট, কেমিস্ট্রির মতো সাবজেক্ট তাদের কিছু হওয়ার নেই, তোমরাও খুব ভালো মতো জানো। তো জাস্ট ভাই আমি একটা কথাই বলতে পারি যে অ্যাকসেপ্ট দ্য রিয়েলিটি। তাও তোমরা যে টেকটিক, মানে যে ট্যাকটিক্সগুলো আমি এখন বলছি সেই ট্যাকটিক্সগুলো একটু ফলো করো, হয়তো তোমার কিছু উপকার হতে পারে। তাহলে স্যার আমাদের এখন কি করতে হবে? যে আমার তো থিওরি মোটামুটিভাবে পুরো ক্লিয়ার, এখন তো আর 2 দিন বাকি, এই 2 দিনের মধ্যে তো পুরো থিওরি আমার পুরো ভালোভাবে কমপ্লিট করা তো সম্ভব না। যে স্যার আমি প্রথম থেকে শেষ পর্যন্ত একদম 4 মাস বা 6 মাসে আমি যেরকমভাবে পড়তাম সেরকমভাবে পুরো কমপ্লিট করব, এরকম তো নয়। তো ভাই এই কদিন তোমাকে একদম খেয়ে না খেয়ে ডেলি 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 12 to 13 আওয়ার্স তোমাকে পড়তে হবে ডেলি, ঠিক আছে? কোন ইউনিটের জন্য কত টাইম দেবে তুমি সেটা তোমার ওপরে। আমি ইউনিট ওয়াইজ আমাদের সিলেবাসে যে 6টা ইউনিট আছে, সেই 6টা ইউনিটে কোন কোন জায়গা থেকে প্রত্যেকটা চ্যাপ্টারের প্রশ্ন আসবেই আসবে, সেই জায়গাগুলো আমি তোমাকে হাইলাইট করে দিচ্ছি। তো সেই জায়গাগুলো তোমরা দেখবে, জাস্ট ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, অনেক কিছু এখান থেকে জানতে পারবে। তো এখন স্যার কি করব আমি? মেন কথা হচ্ছে বই খোলো,
বই খুলে বিভিন্ন চ্যাপ্টারের যে পিওয়াইকিউ, বিভিন্ন চ্যাপ্টারের যে এমসিকিউ, এমসিকিউতে চলে যাও, এমসিকিউতে চলে যাও ডিরেক্ট। এখন থিওরি পড়ার, টপিক পড়ার সময় নেই ভাই, এমসিকিউতে ডিরেক্ট চলে যাও। এমসিকিউতে ডিরেক্ট চলে গিয়ে তুমি টপিক বাই টপিক যে এমসিকিউ দেওয়া আছে ওই এমসিকিউগুলো সলভ করতে শুরু করো। ওই এমসিকিউগুলো যখনই তুমি সলভ করবে তখনই তোমার হচ্ছে স্যার 1 পারলাম, 2 পারলাম, 3 পারলাম, 4 পারলাম, 5 নম্বর গিয়ে আটকে গেলাম। ওই 5 নম্বরের যে এমসিকিউটা আছে সেই এমসিকিউটা কোন টপিক থেকে এসছে সেই টপিকটাতে আমি ব্যাক করে যাব, সেই টপিকটা আমি একবার রিভিশন করব, রিভিশন করে খাতায় একটু নোট করলাম, কোনো ইকুয়েশন থাকলে, কোনো ফর্মুলা থাকলে লিখলাম, সেই ফর্মুলা দিয়ে ওই 5 নম্বর এমসিকিউ যেটা আটকে যাচ্ছে সেটাকে আবার সলভ করার চেষ্টা করব। যখনই সলভ হলো 6, 7, 8, 9, 10 নম্বরে আবার আটকে গেল, 10 নম্বরের জন্য সেম থিওরি অ্যাপ্লাই করব। তার মানে আমি তোমাকে বলতে চাইছি, ঠিক, টপিক থ্রু এমসিকিউ, যেটাকে আমরা ইংরেজিতে বলে থাকি টপিক থ্রু এমসিকিউ, পরীক্ষার আগে এই জিনিসটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, যে ভাই টপিক থ্রু এমসিকিউ, এমসিকিউ সলভ করতে করতে টপিককে রিভিশন করা। এখন পুরো টপিক রিভিশন করার মতো সময় তোমার কাছে নেই, পাবে না তুমি। তাহলে এমসিকিউ বেশি বেশি করব। যে যে প্রশ্নগুলো প্রচুর স্কুলে এসছে, অনেকগুলো স্কুলে সেম প্রশ্ন এসছে, সেই প্রশ্ন আমি দেখলেই চিনতে পারবো যে স্যার এই প্রশ্নটা বিভিন্ন স্কুলে এসছে, তার মানে এই প্রশ্নটা ইম্পর্টেন্ট। ওই প্রশ্নটা কোন টপিক থেকে এসছে, সেই টপিক থেকে ঘুরিয়ে ফিরিয়ে আর কি প্রশ্ন আসতে পারে, সেই জিনিসগুলো আমি জানি, সেই জিনিসগুলো এখান থেকে আমি দেখে নেব। হয়ে গেল আমার কাজ, হয়ে গেল আমার কাজ, সিম্পল হলো। তো উইক টপিকগুলোকে তুমি ফাইন্ড আউট করো, উইক টপিকগুলোকে ফাইন্ড আউট করে সেই টপিকগুলোকে ফার্দার তুমি রিভিশনে লাগাও। রিভিশন যখনই করবে, যখন ওই অঙ্কটা তোমার নেমে গেল, তোমার নিজের ওপরে একটা কনফিডেন্স তৈরি হয়ে গেল, না ভাই আমি তো পারছি। তাহলে আমি পারছি মানে আমাকে এই পদ্ধতিতে এগোতে হবে, যে এইটা কিন্তু 100% সায়েন্টিফিক প্রসেস, ওয়ার্ক করে, কিন্তু এটা কিন্তু যে কোনো ধরনের ছাত্রছাত্রীদের ক্ষেত্রে মানে কাজ করে। এটা তুমি আজকে একটা অ্যাভারেজ স্টুডেন্ট হও, বা তুমি ভালো স্টুডেন্ট হও, বা তুমি লোয়ার স্ট্যান্ডার্ডের স্টুডেন্ট হও, তোমার লেভেল যেটাই হোক, এই পদ্ধতি কিন্তু কাজ দেয়। এটা পরীক্ষার আগের পদ্ধতি বলছি, সারা বছর এই পদ্ধতিতে পড়লে হবে না। এটা কাদের কথা বলছি, এটা পরীক্ষার আগের পদ্ধতি, যারা ফ্রাস্ট্রেশনে ভোগো, যারা হীনমন্যতায় ভোগো। ভাই ভয় কাদের লাগে মানে এক্সামের আগে? সিম্পল কথা ভাবো, লজিক্যালি ভাবো, ভয় কাদের লাগে? যারা সারা বছর ঠিকঠাক মতো স্টাডি করে, পড়াশুনো করে, তাদেরই ভয় লাগে যে আমি এক্সামে ঠিকঠাক মতো পারফর্ম করতে পারবো তো, আমি এতদিন ধরে যা যা পড়লাম সেই জায়গাগুলো আমি ঠিকঠাক মতো লিখে আসতে পারবো তো, দাগিয়ে আসতে পারবো তো। যারা সারা বছর কিছুই পড়েনি, গায়ে হাওয়া লাগিয়ে এদিক ওদিক টোটো করে ঘুরছে, তাদের কোনো ভয় নেই, ও যা হবে হবে, দেখা যাবে, ও নিয়ে কোনো ব্যাপার না, যা হবে হবে, যা হবে হবে। তো আমি সেই ধরনের স্টুডেন্টের কথাই বলছি। তো এই জিনিসটাকে তোমাকে ফার্দার আবার করতে হবে, এবং এই জিনিসটাই 2 দিন ধরে করতে হবে ইউনিট ওয়াইজ। এবার আমি একটা জিনিস তোমাকে বলবো, যে ইউনিটটা তোমাদের যে যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো আমি একবার একটু দেখিয়ে দিই, এবং সেই জায়গাগুলো একটু হাইলাইট করে দিচ্ছি, ঠিক আছে? যেরকম নর্মালিটি মোলালিটির অঙ্ক একটা আসবেই, নর্মালিটি মোলালিটির অঙ্ক, এন ফ্যাক্টরের অঙ্ক, যে জায়গাগুলো আছে সলিউশন চ্যাপ্টারের, এই যে ইউনিট 1-এ তোমাদের লিকুইড স্টেট আছে, লিকুইড স্টেট মানে হচ্ছে সলিউশন চ্যাপ্টার, ঠিক আছে? লিকুইড স্টেট মানে কোন চ্যাপ্টার স্যার? সলিউশন চ্যাপ্টার। দ্রবণ বলে যে চ্যাপ্টারটা আছে আমাদের ফিজিক্যাল কেমিস্ট্রির পার্ট, তো ফিজিক্যাল কেমিস্ট্রিতে এই সলিউশন বা দ্রবণ চ্যাপ্টার থেকে নর্মালিটি মোলালিটি যে কনসেন্ট্রেশন টার্ম, ঠিক আছে, গাঢ়ত্ব সংক্রান্ত যে পদগুলো আছে, সেই জায়গা থেকে একটা অঙ্ক তোমাদের আসবে। তো ফর্মুলাগুলো নিয়ে একটা শর্ট নোট তোমাদের বানাতেই হবে, ঠিক আছে? ফর্মুলাগুলো তোমাদের, আশা করি ফর্মুলাগুলো সব লেখা আছে, এখান থেকে শর্ট নোট একটা বানাতে হবে। তারপরে চলে আসবো আমরা কলিগেটিভ প্রপার্টি। কলিগেটিভ প্রপার্টি মানে সংখ্যাগত ধর্ম। আমাদের মার্কস কত আছে? মার্কস হচ্ছে 8। মার্কস 8 মানে হচ্ছে, তুমি ধরে নাও এখানে 8, ঠিক আছে, 8টা 8 8 16, 16 আর 10 26, ঠিক আছে? বেশ, এখানে আমাদের মার্কস আছে 10, ঠিক আছে, সরি মার্কস আছে 8, 8-এর পরে আমাদের আছে 8, ঠিক আছে? ইউনিট 2-তে আছে 8, ইউনিট 3-তে হ্যালোঅ্যালকেন হ্যালোয়ারিন 5 আছে, অ্যালকোহল ফেনল ইথারে 5 আছে, এবং আমাদের বায়োমলিকুলসে 5 আছে, এবং পলিমার্সে 4 আছে, ঠিক আছে? ঠিক আছে, তো শোনো, কলিগেটিভ প্রপার্টি বা সংখ্যাগত ধর্ম যে জায়গাটা আছে, সেই সংখ্যাগত ধর্মের জায়গা থেকে একটা অঙ্ক আসবেই। এলিভেশন অফ বয়লিং পয়েন্ট, ঠিক, ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট, রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার মানে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের যে এর জায়গাটা আছে মানে
অভিস্রবণ চাপের যে জায়গাটা আছে সেই জায়গা থেকে অঙ্ক একটা আসবেই। কোলোয়েডের জায়গা থেকে একটা এমসিকিউ আমাদের আসবে, ভ্যান্ট অফ ফ্যাক্টর বা অ্যাবনর্মাল কলিগেটিভ এফেক্ট যে জায়গাটা আছে সেই জায়গা থেকে একটা অঙ্ক আসবে। তো এই জায়গাটা পুরো আমাদের নিউমেরিক্যালের পার্ট, এই জায়গাটা পুরো আমাদের অঙ্কের পার্ট, এবং এই জায়গাটা যে অঙ্কের পার্ট হলো কোলোয়েডের পার্টটা আমাদের থিওরির পার্ট। কোলোয়েড থেকে থিওরিটিক্যাল প্রশ্ন আসবে এবং এই জায়গা থেকে অঙ্কের পোর্শন আসবে। ঠিক আছে, এইটা দিল। নেক্সট আমাদের ইউনিট 2 তে পি ব্লক এলিমেন্ট যেটা আছে, পি ব্লক এলিমেন্টে গ্রুপ 15 থেকে 18 পর্যন্ত প্রত্যেকটা এলিমেন্ট নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম, ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এই যে 15 থেকে 18 আছে তার ফিজিক্যাল প্রপার্টিজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যে ভৌত ধর্মগুলো আছে, ঠিক ভৌত ধর্মগুলো আছে, এই ভৌত ধর্মগুলো এবং তার সঙ্গে সঙ্গে পর্যায়গত ধর্ম মানে পিরিয়ডিক ট্রেন্ড, যে ইলেকট্রোনেগেটিভিটি বাদিক থেকে ডান দিকে গেলে কি হলো, ধাতব ধর্ম বা আম্লিক ধর্ম ওপর থেকে নিচে নামলে কি হলো, বিজারণ ধর্ম বাদিক থেকে ডান দিকে গেলে কি হলো, এই যে জায়গাগুলো সেই জায়গাগুলো একটু ভালো করে দেখবে। ট্রেন্ড রিলেটেড যে প্রশ্নগুলো আছে, গ্রেটার দ্যান লেস দ্যান দিয়ে যে প্রশ্নগুলো আসে, এখান থেকে প্রশ্ন আসবেই। ঠিক আছে, তোমাকে মানে তুমি যদি দেখে চিনে রাখতে পারো তাহলে এমনি পারবে। তার সঙ্গে সঙ্গে ফসফরাসের যে অক্সো অ্যাসিডগুলো হয়, ফসফরাস অক্সো অ্যাসিডগুলো স্ট্রাকচার এবং তার জারণ সংখ্যা, ঠিক আছে, ক্লোরিনের যে অক্সো অ্যাসিডগুলো হয় তার স্ট্রাকচার, জারণ সংখ্যা, ঠিক গ্রুপ নাম্বার 18-এ জেননের যে অক্সো ফ্লুরো কম্পাউন্ডগুলো আছে, ঠিক আছে, এই যে লেখা আছে আমাদের XCO2, XCO3, XCF2, ঠিক F6, XCOF2, এই যে জায়গাগুলো তার স্ট্রাকচার এবং তার সংকরণ অবস্থা কি আছে, ক্লোরিনের অক্সো অ্যাসিডগুলো জারণ সংখ্যা কি আছে, এই জায়গাগুলো থেকে একটা প্রশ্ন আসবে। সালফারের ক্ষেত্রেও তাই। ঠিক আছে, সালফারের একটা অ্যাসিড দিয়ে দিল, কোনটাতে এসএস বন্ধন দেখা যায়, কোনটাতে এসএস বন্ধন দেখা যায় না, এই জায়গাগুলো দেবে। ঠিক বিক্রিয়া ভিত্তিক প্রশ্ন এখান থেকে যদি পারো তো করবে, না পারো করতে হবে না, বাট কনসেপচুয়াল প্রশ্ন, পিরিয়ডিক ট্রেন্ড রিলেটেড যে প্রশ্নগুলো আছে, ঠিক যে অ্যামোনিয়া এবং ফসফিনের মধ্যে কোনটা বেশি ক্ষারীয় হবে এটা বলো, কোনটা লুইস ক্ষার হিসেবে কাজ করে বলো, এই যে জায়গাগুলো আছে এই জায়গাগুলো একটুখানি দেখে যাও, মুখস্থের জায়গাগুলোকে বাদ দাও। ঠিক আছে, এইগুলো তো এই যে কোনটা আম্লিক ধর্ম বেশি, কোনটার বিজারণ ধর্ম বেশি, এগুলো তো কনসেপচুয়াল জিনিস। এই কনসেপচুয়াল জিনিসের জায়গাটাকে একটু ভালো করে আইডেন্টিফাই করো এবং সেই জায়গাগুলো পড়ো। বেশি পড়তে হবে না, এটা অনেক বড়। তোমাদের এই পি ব্লক নিয়ে অনেক সমস্যা হয়, তোমরা হয়তো অনেক দিন ধরে পড়ছো, স্যার প্রচুর পড়তে হয়, মাথায় থাকে না, মাথায় থাকে না, মাথায় থাকে না, কিন্তু বলবো যে এটা পড়ারও টেকনিক আছে। ঠিক আছে, তো আমি তো সবে সবে আসলাম, তো তোমাদের পুরো জিনিস কমপ্লিট করে দেবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এবং কনফিডেন্সের সাথে ট্রিক্সের সঙ্গে আমার কাছে সব নোট বানানো আছে, একদম পাই টু পাই সব জিনিস তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, এখন পরীক্ষার সামনে, এখন তো এইভাবে লাভ নেই, সেম 4-এর জন্য আমি আছি। ঠিক, সেখানে তো ডেসক্রিপটিভ মানে আমাদের লিখতে হবে এবং সেখানে তোমাদের পুরো জিনিস ভালো করে কমপ্লিট করিয়ে দেবো। গেল এইটা। নেক্সট হচ্ছে হ্যালো অ্যালকেন হ্যালোয়ারিন থেকে আমাদের যে জায়গাটা আছে সেইটা হচ্ছে যে বিক্রিয়াগুলো যেগুলো আছে, যেরকম হ্যালোফর্ম রিয়াকশন, ঠিক মানে হ্যালোফর্ম বিক্রিয়া কারা দেখায়, ঠিক আছে, 4টে অপশন দিল, কারা আয়োডোফর্ম বিক্রিয়া দেখাবে, কারা দেখাবে না। ঠিক এই যে জায়গাগুলো মানে বিক্রিয়া ভিত্তিক প্রশ্ন, এবং মানে জাস্ট কি বলবো, মানে এখান থেকে আর বাদ দেওয়ার মতো কিছু নেই। ঠিক নেচার অফ দ্য সিএক্স বন্ড, ঠিক কোনটা রেজোনেন্স স্টেবিলিটি পাবে, কোনটা পাবে না, কোনটা কি ওরিয়েন্টিং গ্রুপ, কোনটাতে কোন বিক্রিয়া করলে কোনটা কোন পজিশনে ঢুকবে, এই জায়গাগুলো এখান থেকে পড়তে হবে। অর্গানিক তোমাদের অনেকের কাছে সহজ, অনেকের কাছে কঠিন, বারবার করে প্র্যাকটিস করে সেই জিনিসটাকে দেখতে হবে। ঠিক আছে, আরএস কনফিগারেশন তোমরা অবশ্যই শিখেছো, যদি পারো তো করবে, না পারলে এখন করতে হবে না। জাস্ট বিক্রিয়াগুলো একটু চোখ বুলিয়ে যাও, ভাই কি দিচ্ছি, কি হচ্ছে, বিকারক কি লাগছে, মানে আলটিমেটলি কি প্রোডাক্ট হচ্ছে না হচ্ছে, এই জিনিসটা। ঠিক বেশি চাপ নেওয়ার এখন দরকার নেই। অ্যালকোহল, ফেনল, ইথার থেকে যেরকম তোমাদের নেম রিয়াকশন যেগুলো আছে, কোলবে স্মিথ বিক্রিয়া, রাইমার-টিম্যান বিক্রিয়া, এই যে বিক্রিয়াগুলো আছে, ঠিক আছে, সেই বিক্রিয়াগুলো, তার সঙ্গে সঙ্গে ইথার তৈরির যে উইলিয়ামসন সিনথেসিস, এই যে বিক্রিয়াগুলো আছে, এই বিক্রিয়াগুলো তোমাদের খুব ভালো করে পড়তে হবে। ঠিক আছে, ডিহাইড্রেশন কেমন করে হচ্ছে তার মেকানিজমগুলো, ঠিক প্রাইমারি অ্যালকোহলের জারণে যে অ্যালডিহাইড তৈরি হয়, সেকেন্ডারি অ্যালকোহলের জারণে যে কিটোন তৈরি হয়, তার যে নেম রিয়াকশনগুলো, এগুলো। তার মানে আমি বলতে চাইছি অ্যালকোহল, ফেনল, ইথারের যে প্রশ্নগুলো আসবে সেই প্রশ্নগুলো নেম রিয়াকশন ভিত্তিক প্রশ্ন আসবে, এবং ফিজিক্যাল প্রপার্টিস মানে ভৌত ধর্ম যেটা আছে সেই ভৌত ধর্ম ভিত্তিক প্রশ্ন তোমাদের দেবে।
ঠিক আছে, একটা নেম রিয়াকশন কিন্তু বাদ দেবে না। ভালো করে বলছি, অর্গানিকে তোমাদের ক্লাস 12-এ পরবর্তীতে ডেসক্রিপটিভেও যে প্রশ্নগুলো আসবে ম্যাক্সিমামই কিন্তু নেম রিয়াকশন থেকে আসবে। মানে বইতে যে নামকরণের বিক্রিয়া, রাইমার টেবেন বিক্রিয়া, কোলবে স্মিথ বিক্রিয়া, ঠিক আছে, রাইমার টেবেন বিক্রিয়ায় ইলেকট্রোফাইল হিসেবে কে কাজ করে, এই যে ছোট্ট ছোট্ট প্রশ্নগুলো, মেকানিজম এখন দরকার নেই, মেকানিজম আমাদের পরে পড়তে হবে, তো কি দিচ্ছি তার সঙ্গে কি হচ্ছে, এই জায়গাগুলো কিন্তু এখান থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তারপরে কি বায়োমলিকুলস, বায়োমলিকুলসের পার্টে তোমাদের মানে সবই পড়তে হবে এখান থেকে। আর কি বলবো, এখানে তো আমাদের নিউমেরিক্যালের পার্ট নেই, যেমন গ্লুকোজের বিক্রিয়াগুলো, মানে কেমিক্যাল রিয়াকশন অফ গ্লুকোজ, ঠিক, তার মধ্যে ওসাজন তৈরির যে বিক্রিয়া, এই বিক্রিয়াগুলো জাস্ট লিস্ট করে তোমাদের দেওয়া আছে, সেই জায়গাগুলো একটু ভালো করে দেখে যাবে, ঠিক, যতটা পারবে দেখে যাবে। আর পলিমার থেকে পলিমার কোনটা অ্যাডিশন পলিমার মানে জুতো পলিমার, কোনটা সংঘনন পলিমার, ঠিক, তার মনোমারের নাম কি, যেমন নাইলন 66 ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হেক্সামিথিলিন ডাইয়ামিন অ্যাডিবিক অ্যাসিড, টেলিলিন বা ডেক্রন ইম্পর্টেন্ট, ন্যাবোল্যাক ইম্পর্টেন্ট, এই যে জায়গাগুলো আছে, ঠিক, মনোমারের নেম, পলিমারের নেম, মনোমার কোনটা, পলিমার কোনটা, এবং তাদের ব্যবহার, কোনটাতে কি কি ব্যবহার করা হয়, কোনটাতে কি কি বিক্রিয়া করা হয়, কোনটাতে অ্যাডিশন মানে জুতো বিক্রিয়া হচ্ছে, কোথাতে কনডেনসেশন রিয়াকশন হচ্ছে, যে দুটোকে আমরা মিক্স আপ করছি, জল মাঝখান থেকে বাইরে বার হয়ে যাচ্ছে, এই জায়গাগুলো আমাদের দেখতে হবে। ব্যাস এইটুকু করো, হয়ে যাবে। এবার আমি যতটা সহজ করে বললাম, আমি জানি যে জিনিস অতটা সহজ নয়, একটু বেগ পেতে হবে, বাট কঠিনও নয়। তো বারবার বলছি, যাদের রিভিশন পুরো করা আছে তারা তো একদম ধরে ধরে এমসিকিউ সলভ করো বই থেকে, ঠিক, যাদের রিভিশন টোটাল করা নেই তারাও এখন এমসিকিউ করো, এখন আর টপিক পড়ার সময় নেই ভাই। আর একদম ফ্রাস্ট্রেটেড হবে না, এমসিকিউ করো, যেখানে আটকে যাবে সেখান থেকে জিনিস রিভিশন করো, পরীক্ষার জন্য বেস্ট অফ লাক, প্রত্যেকে ফাটিয়ে 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 পরীক্ষা দাও, একদম ঠান্ডা মাথায়, কারোর সাথে ঝগড়া ঝামেলা করবে না, ঠিক, আড্ডাও মারো, বলছি না যে একেবারে সারাক্ষণ পড়তে না, একটু ফেসবুক একটু ইনস্টাগ্রাম করো, আমি এটার কখনো বিরোধী না, যে ভাই জীবনে তো বাঁচাটা ইম্পর্টেন্ট আগে না, আমি যদি বন্ধু বান্ধবের সঙ্গে কথাই না বলি আমার মাথা কাজই করবে না, তো মাইন্ড রিফ্রেশমেন্টের জন্য একটু দরকার, বাট সেখানে মানে খুব বেশি সময় ইনভেস্ট করো না, এটা খারাপ, খারাপ মানে তোমার জন্যই খারাপ, কারণ উচ্চ মাধ্যমিক পরীক্ষা পরীক্ষা নয়, এর পরে যে ভবিষ্যৎ দিনটা আছে সেই দিনটাই হচ্ছে আসল, উচ্চ মাধ্যমিক একাডেমিক এক্সাম, এর পরে হচ্ছে জীবনের আসল খেলা শুরু, এরপরে তুমি কেরিয়ারের দিকে মুভ করছো, উচ্চ মাধ্যমিক কিন্তু কেরিয়ার নয়, তো এই জায়গাটাকে স্ট্রং না করলে কিন্তু পরবর্তীতে কেরিয়ারে গিয়ে অনেক সমস্যা হয়ে যাবে। ঠিক আছে, পরবর্তীতে নিট দাও বা জেই দাও বা জেনারেল লাইনে তুমি কোনো সাবজেক্টের অনার্স নিয়েও পড়ো, সেখানে কিন্তু তুমি যে সাবজেক্টে পড়তে যাচ্ছ সেই সাবজেক্টের ভিত যদি তোমার ক্লিয়ার না থাকে, পরবর্তীতে কিন্তু অল ইন্ডিয়া লেভেলের কম্পিটিশনে তুমি টিকতে পারবে না। তো সেই জন্য তার ভিতটা এখন থেকেই তৈরি করতে হয়, ওই জন্য বলছি যে এই জায়গাটাকে ভালো করে তৈরি করো, আগামী দিনে খুব ভালো হবে। পরীক্ষার জন্য আমার তরফ থেকে শুভকামনা রইল, পরীক্ষা ভালো করে দিয়ে আসো, তারপরে 4th সেমিস্টারে তোমাদের জন্য কেমিস্ট্রিতে তো আমি আছি। তো কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও, সোমস ক্লাসরুমের সাথে থাকো, এবং চেকমেট ম্যারাথন, ব্যাকলগ ম্যারাথন যেগুলো যেগুলো কমপ্লিট হয়েছে পুরো ভালো করে কমপ্লিট করে দেওয়া আছে, সেই ভিডিওগুলো ভালো করে দেখো, সেখান থেকেও তোমাদের অনেকটা উপকার হবে। চলো, সবার সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই ভালো করে পরীক্ষা দিও, আরও একবার বলছি, প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, এবং পরীক্ষার পরে এসে যেন সবার হাসি মুখটা দেখতে পাই, পরীক্ষা হল থেকে কিন্তু সবাই হাসি মুখেই বাইরে বার হবে, ঠিক, সেটাই আমাদের কাছে সব থেকে বড় প্রাপ্তি। চলো, তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।